হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে করা হয় এবং সেই পদ্ধতিতে কি কি উপকরণ লাগে, কোন কোন বাহককে ব্যবহার করা হয় এবং সমগ্র পদ্ধতিটি কিভাবে সম্পন্ন করা হয় সেটার বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওটিতে জানব। ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। সবার প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এটি একটি জীববিজ্ঞানের একটি বিশেষ পর্যায় বা বায়োটেকনোলজির একটি বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো একটি ঈপ্সিত জিনকে কোনো একটি বাহক বা ভেক্টরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় এবং সেই জিন বা বাহকটিকে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে কোনো পোষক কোষের মধ্যে প্রবেশ করিয়ে সেই জিনের প্রকাশ বা সেখান থেকে সেই জিন থেকে উৎপন্ন যে পদার্থ সেই পদার্থকে সংগ্রহ করা হয়। এটা একটা বিজ্ঞানসম্মত বা একটি প্রযুক্তিগত একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ডিএনএ অংশ বা কোনো জিন অংশকে বিশেষভাবে তার মাল্টিপ্লিকেশন করা হয়, অর্থাৎ তার বৃদ্ধি ঘটানো হয়। এই পদ্ধতিটি করতে গেলে আমাদের বিশেষ কতগুলি জিনিস প্রয়োজন, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপকরণ। এই পদ্ধতিটি করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগে? সবার প্রথম এই পদ্ধতিটি করতে গেলে আমার যে প্রধান উপকরণটি সেটা হচ্ছে কি, একটি উৎসেচক, কিছু উৎসেচক লাগে। সেই উৎসেচকগুলির মধ্যে প্রধান কতগুলি উৎসেচক হলো, যেমন এন্ডোনিউক্লিয়েজ বা এবং এক্সোনিউক্লিয়েজ। এই এন্ডোনিউক্লিয়েজ হচ্ছে যে একটা ডিএনএ অংশের মধ্যে যে ফসফেট বন্ড বা ডাইফসফেট বন্ড, সেই ফসফেট বন্ডটাকে ভাঙতে সাহায্য করে, এবং এক্সোনিউক্লিয়েজ যে উৎসেচকগুলি, সেই উৎসেচকগুলি কি করে, আমাদের ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইডের মধ্যে যে বন্ধনগুলো থাকে সেগুলোকে ভাঙতে সাহায্য করে। এই এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকগুলির মধ্যে যে এন্ডোনিউক্লিয়াসটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একটি বিশেষ উৎসেচক, যেটা ডিএনএর একটি নির্দিষ্ট সজ্জাক্রম বা একটি নিউক্লিওটাইডের যে ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইড রয়েছে সেই নিউক্লিওটাইডের একটি বিশেষ সজ্জাক্রমে এরা কাটতে পারে। আমাদের বিজ্ঞানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচকগুলি তারা বিভিন্ন জায়গায় তারা কাটতে পারে, এবং সেই ডিএনএর মধ্যে কোন কোন বেস পেয়ারে এরা কাটবে সেটার উপরে আবার ডিএনএর যে খণ্ডগুলো তৈরি হয় সেই খণ্ডগুলো কিন্তু আবার দুই ধরনের হয়। একটা ব্লান্ট প্রান্তযুক্ত খণ্ড হতে পারে, একটি স্টিকি এন্ডযুক্ত প্রান্ত হতে পারে। সাধারণত টেকনোলজিতে বা এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে সাধারণত স্টিকি এন্ড তৈরি করে এইরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকেই সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আমাদের বিভিন্ন ধরনের কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমাদের বর্তমানে আবিষ্কার হয়েছে, এবং সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো কিন্তু একটা ম্যাপ তৈরি করা হয়েছে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো কোন কোন ডিএনএর অংশে কাটে সেগুলোকে আমরা পেয়ে যাই সেখান থেকে। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একটা বিশেষ উৎসেচক, যেটা কি করে ডিএনএকে কাটতে আমরা ব্যবহার করি। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচককে বলা হয় মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি, অর্থাৎ এরা একটি ডিএনএ নির্দিষ্ট অংশকে কাটতে সাহায্য করে। এছাড়াও আরও কিছু উৎসেচক ব্যবহার করা হয়, যেমন ডিএনএ পলিমারেজ বলে একটি উৎসেচক, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অ্যালকালাইন ফসফাটেজ, লাইগেজ এইরকম বিভিন্ন ধরনের উৎসেচক কিন্তু ব্যবহার করে। ডিএনএ পলিমারেজ, এই ডিএনএ পলিমারেজ কী করে, ডিএনএ অংশটাকে বা ডিএনএটাকে তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু কাজে লাগে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এরা কি করে, এরা এমআরএনএ থেকে বা আরএনএ থেকে
ডিএনএ তৈরিতে সাহায্য করে, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে সাহায্য করে। ফলে এই উৎসেচকটিকেও আমরা ব্যবহার করি। এছাড়া অ্যালকালাইন ফসফেটেজ এরাও কী করে, ডিএনএর অংশটাকে কাটতে সাহায্য করে বা ডিএনএটাকে কোষের যে নিউক্লিয়াস সেখান থেকে আলাদা করতে সাহায্য করে। এবং আরেকটি বিশেষ উৎসেচক যেটাকে বলা হয় লাইগেজ। এই লাইগেজ উৎসেচকটি কী করে, ডিএনএর মধ্যে দুটো ডিএনএর কাটা অংশকে বা দুটো কর্তিত ডিএনএ বা দুটো ডিএনএ খণ্ডকে এরা পরস্পরের মাঝখানে ডাইফসফেট বন্ধনের সাহায্যে এরা যুক্ত করতে পারে। সেই জন্য লাইগেজ উৎসেচকটিকে কিন্তু আমরা মলিকিউলার নিডল বা মলিকিউলার গ্লুও বলে থাকি, অর্থাৎ আণবিক আঠা বা আণবিক সূঁচ বলেও একে আখ্যা দেওয়া হয়, কারণ এরা যেহেতু ডিএনএর দুটি কাটা অংশকে জুড়তে পারে। এছাড়া আরও একটি যৌগ ব্যবহার করে, সেটা হচ্ছে ভেক্টর। অর্থাৎ এই ভেক্টর হচ্ছে কি, একটা বিশেষ ডিএনএ সংগঠন যার মধ্যে ঈপ্সিত ডিএনএ বা ঈপ্সিত জিন, অর্থাৎ যে জিনটাকে বা যে ডিএনএ অংশটাকে আমরা পোষক কোষের মধ্যে যাকে ব্যবহার করে আমরা পোষক কোষের মধ্যে সেই ডিএনএ সংগঠনটাকে বা রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা যার সঙ্গে যুক্ত করে তৈরি করব, সেই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করবার জন্য একটি বিশেষ ভেক্টরের প্রয়োজন। যে ভেক্টরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ভেক্টর খুব দ্রুত রেপ্লিকেশন হতে পারে, অর্থাৎ এমন কোনো ডিএনএ অংশকেই ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় যাদের মধ্যে ক্ষমতা রয়েছে, যারা খুব দ্রুত পরিমাণে রেপ্লিকেশন হতে পারে, অর্থাৎ খুব তাড়াতাড়ি রেপ্লিকেশন করে তারা কিন্তু তাদের সংখ্যাকে বাড়াতে পারে। এই রকম যে অংশগুলো বা ডিএনএ অংশগুলোকে ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি ভেক্টর, যার মধ্যে ঈপ্সিত জিনকে প্রবেশ করিয়ে বা ডিএনএকে প্রবেশ করিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এই ভেক্টরগুলোকে কিন্তু আবার বিভিন্ন ধরনের ভেক্টর কিন্তু আমাদের মধ্যে রয়েছে, বা বিভিন্ন ধরনের ভেক্টর কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করি। সেগুলোর মধ্যে কি কি? সেগুলোর মধ্যে হচ্ছে ভেক্টর। সেই ভেক্টরগুলির মধ্যে আবার বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে। একটা হচ্ছে কি, সবচেয়ে প্রধান যে ভেক্টরটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিড একটা বিশেষ ডিএনএ সংগঠন যেটা সাধারণত ব্যাকটেরিয়া কোষের মধ্যে থাকে। সে ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে প্লাজমিড, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া কোষে, সব ব্যাকটেরিয়াতে প্লাজমিডে থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে তার জেনেটিক যে ডিএনএ, সেই ডিএনএ ছাড়া অপর একটি চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিডের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এরা কি করে, খুব দ্রুত পরিমাণে রেপ্লিকেশন হতে পারে বা রেপ্লিকেশন করে তাদের সংখ্যাকে ডবল করতে পারে। ফলে আমরা প্লাজমিডকে ভেক্টর হিসেবে ব্যবহার করি। এই প্লাজমিড, বিভিন্ন ধরনের প্লাজমিড কিন্তু আমাদের আবিষ্কার হয়েছে। তার মধ্যে প্রধান যে প্লাজমিডগুলো ব্যবহার করা হয় তার মধ্যে পিইউএস, PBr 322, এইরকম বিভিন্ন ধরনের প্লাজমিড কিন্তু আমরা ব্যবহার করি। এই প্লাজমিড সাধারণত লেস দ্যান 10 kb, অর্থাৎ 10 কিলো বেস পেয়ারের থেকে কম, 10 কিলো বেস পেয়ারের থেকে কম ডিএনএ খণ্ডকে তারা কিন্তু যুক্ত করতে পারে বা তারা কিন্তু পোষক কোষের মধ্যে প্রবেশ করাতে পারে। এছাড়াও আরও একটি অংশকে ব্যবহার করা, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ হচ্ছে কি, এক ধরনের বিশেষ ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে সংক্রমণ করতে পারে। এই ব্যাকটেরিওফাজের মধ্যে ডিএনএ থাকে, সেই ডিএনএ অংশটাকেও কিন্তু আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করি। এর একটা বিশেষ, এরা সাধারণত 20 থেকে 30 কিলো বেস পেয়ার এই রেঞ্জের মধ্যে, 20 থেকে 30 কিলো বেস পেয়ার এই রেঞ্জের মধ্যে সাধারণত এরা কি করতে পারে, ডিএনএ অংশকে জুড়তে পারে। এছাড়া আরেকটি ভেক্টর রয়েছে যেটাকে খুব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কসমিড। এই প্লাজমিড এবং প্লাজমিডের ডিএনএ বা প্লাজমিড ডিএনএ এবং ব্যাকটেরিওফাজের ডিএনএকে একসঙ্গে যুক্ত করে একটি বিশেষ ডিএনএ সংগঠন তৈরি করা হয়, যার নাম দেওয়া হয়েছে কসমিড। এই কসমিড কিন্তু সাধারণত, এই কসমিডকেও কিন্তু বিভিন্ন ধরনের কসমিড রয়েছে যারা কি করে, ডিএনএ অংশকে বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারে। সেই কসমিডগুলো সাধারণত এরা 25 থেকে 35 কিলো বেস পেয়ার এই রেঞ্জের মধ্যে ডিএনএ খণ্ডকে কিন্তু তারা জুড়তে পারে। এছাড়াও আরও একটি বর্তমানে ব্যবহার করা, সেটা হচ্ছে কি, কৃত্রিম ক্রোমোজোম বাহক।
এই কৃত্রিম ক্রোমোজোম বাহককে ব্যবহার করা, অর্থাৎ একটি কৃত্রিমভাবে তৈরি বা সিডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি একটি ডিএনএ খণ্ডকেও কিন্তু বা ক্রোমোজোম অংশকেও কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি। সাধারণত সেক্ষেত্রে যে সমস্ত এগুলোর মধ্যে প্রধান কি YAC, অর্থাৎ ইস্টের যে ক্রোমোজোম, আর্টিফিশিয়ালি ক্রোমোজোম বা ইস্টের আর্টিফিশিয়াল ক্রোমোজোম, তারপর হচ্ছে BAC, এছাড়া কি MAC, এইরকম বিভিন্ন ধরনের, অর্থাৎ ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্টের আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ম্যামালিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এরকম বিভিন্ন ধরনের ক্রোমোজোম বা ক্রোমোজোমকে বাহককে ব্যবহার করে। ইস্টের ক্ষেত্রে সাধারণত ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম বা ব্যাকটেরিয়াল যে আর্টিফিশিয়াল ক্রোমোজোম সেটা মোটামুটি সাধারণত 300 KB বেস পেয়ার পর্যন্ত এরা হচ্ছে ডিএনএ অংশটাকে জুড়তে পারে। আর YAC এবং MAC সাধারণত ওরা 1 MB বেস পেয়ার যুক্ত ক্রোমোজোম খণ্ড বা ডিএনএ খণ্ডকে কিন্তু এরা বহন করতে পারে বা এরা যুক্ত করতে পারে এবং সেখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারে। এছাড়াও আরও একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে কি যে এখানে কিছু পোষক কোষকে নির্বাচন করতে হয়, অর্থাৎ পোষক কোষ অর্থাৎ এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে বা রিকম্বিনেন্ট বা এটাকে ক্রাইমেরিক ডিএনএও বলা হয়। এই ক্রাইমেরিক ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ অংশটাকে কোন পোষক কোষের মধ্যে প্রবেশ করাবো এবং সেখান থেকে সেই ডিএনএ অংশ বা সেই রিকম্বিনেন্ট ডিএনএর রেপ্লিকেশন করা হবে, সেই পোষক কোষটাকেও কিন্তু নির্বাচন করতে হয় বা পোষক কোষটাকেও কিন্তু আমাদের খুঁজে বার করতে হয়। সেই পোষক কোষটার ক্ষেত্রে আমরা সাধারণত প্রোক্যারিওটিক কোষদের প্রোক্যারিওটিক কোষকেও আমরা ব্যবহার করতে পারি বা ইউক্যারিওটিক কোষকেও কিন্তু আমরা ব্যবহার করি। ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের মধ্যে সাধারণত আমরা ইকোলাই ব্যাকটেরিয়াকে সবচেয়ে বেশি ব্যবহার করি। আর কিছু ব্যাকটেরিয়াকেও আমরা ব্যবহার করি, ইকোলাই এবং কিছু ব্যাকটেরিয়াকেও আমরা ব্যবহার করি। এছাড়া ইউক্যারিওটিক কোষের মধ্যে সাধারণত আমরা কিছু ছত্রাককে ব্যবহার করি, কিছু উদ্ভিদকেও ব্যবহার করা এবং কিছু স্তন্যপায়ী প্রাণীদের কিছু কোষকেও আমরা কিন্তু পোষক কোষ হিসেবে আমরা ব্যবহার করি, অর্থাৎ এই ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে আসব যে ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে কিন্তু আমাদের প্রধান 6টা ধাপে কিন্তু এটাকে করা হয়। এই প্রক্রিয়াটাকে আমরা এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি স্টেপ সম্পর্কে আমরা জানব। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি অর্থাৎ এর পদ্ধতি। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে প্রধানত যে পদ্ধতিগুলোকে অবলম্বন করা হয় তার মধ্যে প্রধান হচ্ছে কি ঈপ্সিত ডিএনএ বা জিনকে আহরণ করতে হয়, আহরণ বা পৃথকীকরণ অর্থাৎ অর্থাৎ যে ডিএনএ অংশ বা যে জিন অংশটিকে আমি ভেক্টরের মধ্যে যুক্ত করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে চাই, সেই ডিএনএ অংশটিকে কিন্তু বা জিন অংশটিকে কিন্তু আমাকে আলাদা করতে হয়। কোথা থেকে? যে কোষ থেকে আমরা সেই ডিএনএ অংশটাকে নেব সেই কোষ থেকে কিন্তু আলাদা করতে হয়, তার একটা বিশেষ পদ্ধতি রয়েছে। 2 নম্বর কি? ভেক্টরের পৃথকীকরণ বা আহরণ, অর্থাৎ যে ভেক্টরটাকে আমরা নেব সেই ভেক্টরটাকেও কিন্তু সেই বিশেষ কোষ থেকে বা সেখান থেকে কিন্তু আলাদা করতে হয়, অর্থাৎ এই ভেক্টরটাকেও আমাদের কিন্তু পৃথক করতে হয়। নেক্সট কি? সেখান থেকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, রিকম্বিনেন্ট ডিএনএ বা একে ক্রাইমেরিক ডিএনএ তৈরি করা হয়। এর পরবর্তী পদ্ধতি হচ্ছে সেখান থেকে ক্রাইমেরিক ডিএনএ তৈরি করা হয়। নেক্সট স্টেপ হচ্ছে কি? পোষক কোষে প্রবেশ করানো হয়। তারপরে কি করা হয়? পোষক
পোষক কোষে ভেক্টরের বৃদ্ধি ঘটানো হয়। তারপরে নেক্সট স্টেপে আমাদের কি করা হয় যে কি পোষক কোষ থেকে কি করা হয়, যে জিন বা যে ডিএনএ অংশটা নিয়েছি সেখান থেকে যে তার প্রকাশ, পোষক কোষে থেকে ডিএনএর প্রকাশ ঘটানো হয়। অর্থাৎ সেখান থেকে যে ধরনের আমরা প্রোডাক্ট চাই সেই প্রোডাক্টগুলোকে সেই পোষক কোষ থেকে আলাদা করতে হয়। অর্থাৎ এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পদ্ধতিতে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি বা যে পরপর যে ধাপে এই প্রক্রিয়াটি করা হয় সেগুলো কি কি? সবার প্রথমে যে ডিএনএ বা যে জিন অংশটিকে আমি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে চাই বা যে জিনের আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই বা যে জিনের প্রকাশ আমরা ঘটাতে চাই, সেই জিনটাকে কি করা হয়, মূল যে কোষ বা যে জীব সেখান থেকে আলাদা করতে হয়। তারপরে কি করতে হয়, ভেক্টরকে নির্বাচন করতে হয় এবং সেই ভেক্টরকে নির্বাচন করার পর সেই ভেক্টরকে সেই কোষ থেকে আলাদা করা হয়। নেক্সট কি করা হয়, সেই ভেক্টরের ডিএনএ এবং যে ঈপ্সিত ডিএনএ সেই দুটোকে জুড়ে সেখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় এবং সেই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করবার পর সেই রিকম্বিনেন্ট ডিএনএকে কী করা হয়, পোষক কোষের মধ্যে প্রবেশ করানো হয় এবং পোষক কোষের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানোর পর সেখান থেকে কি করা হয়, পোষক কোষে ওই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত যে ভেক্টর বা যে ভেক্টর অংশটি প্রবেশ করানো হয়েছিল সেই ভেক্টর অংশটির বৃদ্ধি ঘটানো হয় এবং সেখান থেকে কি করা হয়, পোষক কোষ থেকে আমরা সেই ঈপ্সিত জিন বা ডিএনএ অংশের দ্বারা যে প্রকাশ বা যে প্রোডাক্ট আমরা পাই সেটাকে সংগ্রহ করা হয়। এবার আমরা দেখে নেব যে পরপর এই পদ্ধতিগুলি কিভাবে সম্পন্ন করা হয়। সবার প্রথমে হচ্ছে কি ঈপ্সিত জিনের পৃথকীকরণ। ঈপ্সিত জিনের পৃথকীকরণ ঈপ্সিত জিনের পৃথকীকরণ অর্থাৎ একটি যে ডিএনএ অংশ রয়েছে, একটি যে ডিএনএ অংশ এরকম সেই ডিএনএ অংশের মধ্যে থেকে আমাকে যে ডিএনএ অংশটি আমি নিতে চাই, অর্থাৎ এই ডিএনএ অংশটিকে বা এই জিন অংশটিকে আমরা বলি ঈপ্সিত জিন, ঈপ্সিত ডিএনএ। এই ঈপ্সিত ডিএনএটাকে মূল ডিএনএ থেকে আলাদা করতে হয়। সেটাকে করতে গেলে সবার প্রথমে কি করতে হয়, যে কোষ থেকে আমরা সেই ডিএনএটাকে আলাদা করতে চাই সবার প্রথমে সেই কোষটাকে নিতে হয়। সেই কোষটাকে নেবার পর সেই কোষটাকে কি করা হয়, একটা দ্রবণের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ সেখানে কিছু এনজাইম থাকে, এনজাইম তার সঙ্গে কিছু ডিটারজেন্ট থাকে, ডিটারজেন্ট সহযোগে তাকে ট্রিট করা হয়। ট্রিট করবার পর সেখান থেকে কি করা হয়, সেখান থেকে তাদের মধ্যে কী করতে হয়, সেটাকে কী করা হয়, ফেনল প্লাস প্রোটিয়েজ প্লাস রাইবোনিউক্লিয়েজ এই রাইবোনিউক্লিয়েজ, প্রোটিয়েজ এবং ফেনলের সহযোগিতায় তারপরে সেটাকে কি করা হয়, কোষ থেকে সেখান থেকে আলট্রাফিল্ট্রেশন এটা করলে সেই ডিএনএটা কোষের থেকে আলাদা হয়ে যায়, সেই ডিএনএটা অর্থাৎ মূল ডিএনএ অংশটা কোষ থেকে আলাদা হয়ে যায়। তারপরে সেটাকে কি করা হয়, আলট্রাফিল্ট্রেশন পদ্ধতিতে তাকে আলাদা করা হয়। আলাদা করবার পর সেটাকে কি করা হয়, শীতল ইথানলের মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে কি হয়, মূল যে ডিএনএ অংশটা সেই ডিএনএ অংশটা কিন্তু কোষ থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ সবার প্রথমে ঈপ্সিত ডিএনএটাকে আলাদা করতে গেলে আমাকে কোষ থেকে মূল ডিএনএটাকে আলাদা করতে হয়। সেই মূল ডিএনএটাকে কোষ থেকে আলাদা করতে গেলে কি করা হয়, কোষ প্লাস যে মূল ডিএনএ সেই মূল ডিএনএ অংশটাকে আলাদা করতে গেলে কি করা হয়, কোষটিকে সবার প্রথমে কিছু উৎসেচক এবং ডিটারজেন্টের সহযোগে ট্রিট করা হয়। তারপরে সেটার মধ্যে কী করা হয়, ফেনল, প্রোটিয়েজ এবং রাইবোনিউক্লিয়েজ উৎসেচকের সাহায্যে তাকে আবার ট্রিট করা হয়। ট্রিট করার পর ওই মূল ডিএনএ অংশটা কোষ থেকে আলাদা হয়ে যায় এবং কোষের নিউক্লিয়াস থেকে আলাদা হয়ে যায় এবং নিউক্লিয়াস থেকে আলাদা হয়ে যাওয়ার পর তাদেরকে আলট্রাফিল্ট্রেশন পদ্ধতিতে তাদেরকে পৃথক করা হয় এবং সেটাকে শীতল ইথানলের উপস্থিতিতে তাদেরকে সংগ্রহ করা হয়। এবার এই ডিএনএটাকে সংগ্রহ করবার পর সেই ডিএনএটাকে অর্থাৎ মূল যে ডিএনএ সেই ডিএনএটাকে কি করা হয়,
এটিপি আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ কী ধরনের ডিএনএ কোন অংশটাকে আমরা কাটতে চাইছি বা কোন ডিএনএ সংগঠনের অংশ বা কোন নিউক্লিওটাইড বেসকে আমরা কাটতে চাইছি, সেই ডিএনএ সেই নিউক্লিওটাইড যুক্ত সেই রকম একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে প্রথমে আমাদেরকে নির্বাচন করতে হয় এবং সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এবং এটিপি সহযোগে যখন ডিএনএ অংশটাকে মূল ডিএনএ অংশটাকে যখন দেয়া হয়, তখন সেখান থেকে অসংখ্য এরকম ডিএনএ খণ্ড তৈরি হয়, অর্থাৎ এরকম ডিএনএ খণ্ড তৈরি হয়। সেই খণ্ডের মধ্যে দিয়ে আমাকে যে ঈপ্সিত যে ডিএনএ সেই খণ্ডটিকে খুঁজে পেতে হয়। সেই খুঁজে পাওয়ার জন্য আমরা কি করি? আলট্রাফিল্ট্রেশন করতে পারি। ফিল্ট্রেশন বা ইলেকট্রোফোরেসিস আলট্রাফিল্ট্রেশন এবং ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে সেটাকে আলাদা করা এবং সেখান থেকে সারদার ব্লটিং পদ্ধতিতে কি করা হয়? ঈপ্সিত ডিএনএ অংশটিকে আলাদা করে নেওয়া হয়, অর্থাৎ সেখান থেকে ঈপ্সিত ডিএনএ, অর্থাৎ এখান থেকে কি করা হয়? এখান থেকে ঈপ্সিত ডিএনএ অংশটুকু এরকম আলাদা হয়ে যায়, যেটার মধ্যে যে জিনটাকে আমরা বা যে ডিএনএ অংশটাকে আমরা পৃথক করতে চাইছি। অর্থাৎ ঈপ্সিত ডিএনএটাকে আমাকে আলাদা করতে হয়। তার মূল ডিএনএটাকে আমরা কি করি? রেস্ট্রিকশন, অর্থাৎ উপযুক্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এবং এটিপি দিয়ে যখন আমরা সেই দ্রবণের মধ্যে সেই মূল ডিএনএ অংশটাকে প্রবেশ করানো হয়, তখন সেই মূল ডিএনএ অংশটা এরকম অসংখ্য ছোট ছোট ডিএনএ খণ্ডকে পরিণত হয় এবং সেই খণ্ডগুলিকে ইলেকট্রোফোরেসিস বা আলট্রাফিল্ট্রেশন পদ্ধতিতে তাদের পৃথক করার পর তাদেরকে সারদান ব্লটিং পদ্ধতির মাধ্যমে তাদেরকে, অর্থাৎ ঈপ্সিত ডিএনএটাকে কিছু প্রোব ব্যবহার করে সেখান থেকে ঈপ্সিত ডিএনএ অংশটাকে আমরা খুঁজে পাই এবং সেখান থেকে ঈপ্সিত ডিএনএটাকে আমরা সংগ্রহ করি। কখনো আমরা ঈপ্সিত ডিএনএ অংশটি বা জিন অংশটি আমরা মাদার ডিএনএ থেকে বা মূল ডিএনএ থেকে পৃথক না করেও একটি বিকল্প পদ্ধতির সাহায্যেও কিন্তু আমরা এই কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরির মাধ্যমেও কিন্তু আমরা সেই ঈপ্সিত ডিএনএটাকে তৈরি করে নিতে পারি। অর্থাৎ ঈপ্সিত ডিএনএ অংশ বা মূল ডিএনএ অংশের মধ্যে ঈপ্সিত ডিএনএ অংশ থেকে যে এমআরএনএটা তৈরি হয়, অর্থাৎ ঈপ্সিত ডিএনএ থেকে যে এমআরএনএটা তৈরি হয়, সেই এমআরএনএটাকে কি করা হয়? রিভার্স ট্রান্সক্রিপ্ট উৎসেচককে ব্যবহার করে সেখান থেকেও একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়, যে কমপ্লিমেন্টারি ডিএনএটা সেম অ্যাজ টু ঈপ্সিত ডিএনএ, অর্থাৎ যেটা ঈপ্সিত ডিএনএর মতনই একই রকম বৈশিষ্ট্যযুক্ত। অর্থাৎ ঈপ্সিত ডিএনএকে সরাসরি ব্যবহার না করে আমরা সিডিএনএকেও ব্যবহার করতে পারি। এই সিডিএনএ তৈরির যে পদ্ধতি, সে পদ্ধতিকে আমরা বলি সিডিএনএ টেকনোলজি। এটাও একটা বিশেষ পদ্ধতি। এরপরে দ্বিতীয় যে পদ্ধতি বা দ্বিতীয় যে ধাপ, সেটা হচ্ছে কি ভেক্টরের পৃথকীকরণ। 2 নম্বর হচ্ছে ভেক্টরের পৃথকীকরণ। এই ভেক্টর সাধারণত বিভিন্ন ধরনের ভেক্টরকে আমরা ব্যবহার করি, প্লাজমিড, কসমিড, ব্যাকটেরিওফাজ, আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এর মধ্যে সবচেয়ে যে বেশি ভেক্টরটিকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লাজমিড হচ্ছে একটি ব্যাকটেরিয়ার একটি সংগঠন, অর্থাৎ কিছু ব্যাকটেরিয়ার দেহে যে জেনেটিক ডিএনএ রয়েছে, সেই ডিএনএ ছাড়া একটি চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, সেই ডিএনএ অংশটাকে আমরা বলি প্লাজমিড। এই প্লাজমিডটা সাধারণত ব্যাকটেরিয়ার কোষের মধ্যে থাকে। সেই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যে প্লাজমিডটা থাকে, সেই প্লাজমিডটাকে পৃথক করবার জন্য কি করা হয়? সেই ব্যাকটেরিয়ার কোষটাকে সবার প্রথমে এনজাইম ইডিটিএ প্লাস লাইসোজাইম এর প্রভাবে ট্রিট করা হয়। ট্রিট করবার পর সেখান থেকে কি করা হয়? সোডিয়াম লরিল সার্কোসিনেট দ্বারা ট্রিট করলে কি হয়? প্লাজমিডটা, অর্থাৎ প্লাজমিড অংশটা ব্যাকটেরিয়া থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিড অংশটা মূল ব্যাকটেরিয়া থেকে আলাদা হয়ে যায়। এবারে সেই প্লাজমিডটাকে কি করা হয়?
সেই প্লাজমিডটাকে আবার উপযুক্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা ঈপ্সিত ডিএনএটাকে মূল ডিএনএ থেকে আলাদা করেছিলাম, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচকটাকে ব্যবহার করে সেখান থেকে একটা স্টিকি প্রান্তযুক্ত প্লাজমিডের খণ্ড তৈরি করা হয়, যেখান থেকে আমরা যেটার মধ্যে আমরা ওই ঈপ্সিত ডিএনএ অংশটাকে প্রবেশ করাবো। ঠিক একইভাবে এইটাকে আমরা বলি অর্থাৎ ভেক্টরের পৃথকীকরণ। এর পরবর্তী যে স্টেপটা করা হয় সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে আমাকে কী করতে হয়? সবার প্রথমে একটি ঈপ্সিত ডিএনএ খণ্ডটাকে আমরা পৃথক করেছিলাম এবং সেখান থেকে আমরা প্লাজমিডটাকেও আমরা পৃথকী করেছিলাম। অর্থাৎ মূল যে ডিএনএ, সেই মূল ডিএনএ থেকে ঈপ্সিত ডিএনএটাকে পৃথক করা হয়েছিল, অর্থাৎ সেখান থেকে ঈপ্সিত ডিএনএ খণ্ডটাকে পৃথক করা হয়েছিল, অর্থাৎ ঈপ্সিত ডিএনএ খণ্ডটাকে এরকম পৃথক করে নেওয়া হয়েছিল। সেই ঈপ্সিত ডিএনএ খণ্ডটাকে পৃথক করবার পর সেই আরেকটা কী করা হয়েছিল, যে প্লাজমিড, সেই প্লাজমিডটাকেও কী করা হয়েছিল, সেই প্লাজমিডের থেকেও কী করা হয়েছিল, সেই প্লাজমিডের খণ্ডটাকে ব্যবহার করে এটাকেও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কী করা হয়েছিল, সেই প্লাজমিড থেকে একটি কাটা অংশ তৈরি করা হয়েছিল। এরপরে কি করা হয়, এই ঈপ্সিত ডিএনএ খণ্ড এবং প্লাজমিড যে কাটা অংশ, সেই দুটোকে লাইগেজ উৎসেচক এবং এটিপি যোগ করে সেই লাইগেজ উৎসেচকের সহায়তায় এই দুটোকে যুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এই প্লাজমিডের ডিএনএ খণ্ড এবং ঈপ্সিত ডিএনএ খণ্ডটিকে যুক্ত করে একটি ডিএনএ সংগঠন তৈরি করা হয়, যেটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তৈরি করা হয়। অর্থাৎ ঈপ্সিত ডিএনএ অংশটা এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা প্লাজমিডের যে ডিএনএ, সেই খণ্ডটা কাটার পর সেই ঈপ্সিত ডিএনএ এবং প্লাজমিড অংশটাকে লাইগেজ উৎসেচকের সহায়তায় সেটাকে কী করা হয়, সেখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে কি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করবার পর পোষক কোষের মধ্যে সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে ঢোকানো হয়। অর্থাৎ পোষক কোষের মধ্যে 4 নম্বর হচ্ছে পোষক কোষে প্রবেশ। পোষক কোষে এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানো হয়। অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করা হয়েছিল, সেই রিকম্বিনেন্ট ডিএনএ অংশটিকে কোনো একটি পোষক কোষের মধ্যে ব্যবহার করা। সেই পোষক কোষ ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, অর্থাৎ পোষক কোষের মধ্যে যে মাদার ডিএনএ বা তার জেনেটিক ডিএনএ, সেই ডিএনএ ছাড়া সেই পোষক কোষের মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএ অংশটাকে ঢুকিয়ে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে আমরা কতগুলো পদ্ধতি ব্যবহার করি। সাধারণত প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, বিভিন্ন ধরনের কোষকে কিন্তু হচ্ছে এই পোষক কোষ হিসেবে ব্যবহার করা। এটা হচ্ছে পোষক কোষ, আর এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, সেই ডিএনএটাকে প্রবেশ করে। এবার এক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতিকে ব্যবহার করা, যেমন ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, জিন গান, এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কি করা হয়, সেই রিকম্বিনেন্ট ডিএনএ খণ্ডটিকে পোষক কোষের ডিএনএর মধ্যে বা পোষক কোষের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। এরপরে পরবর্তী যে পদ্ধতি সেটা হচ্ছে কি, পরবর্তী যে ধাপ সেটা কি করা হয়, এই পোষক কোষের মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএ অংশটিকে কি করা হয়, তার বৃদ্ধি ঘটানো হয়। অর্থাৎ পোষক কোষে বৃদ্ধি এবং তার পরবর্তী যে পদ্ধতি বা ধাপ সেটা হচ্ছে কি, পোষক কোষে ঈপ্সিত জিনের প্রকাশ ঘটানো হয়। অর্থাৎ পোষক কোষের বৃদ্ধি, পোষক কোষের মধ্যে কি করা হয়, পোষক কোষের মধ্যে যে ডিএনএ অংশটা প্রবেশ করা, সেটা বিভিন্ন পদ্ধতির মধ্যে হাইব্রিডাইজেশন পদ্ধতি বা সেই পদ্ধতির মাধ্যমে কি করা হয়, পোষক কোষের মধ্যে সেই রিকম্বিনেন্ট ডিএনএ অংশটিকে কি করা হয়, তার প্রচুর পরিমাণে রেপ্লিকেশন পদ্ধতির সাহায্যে কি করা হয়, তাকে সেখান থেকে প্রচুর পরিমাণে রিকম্বিনেন্ট ডিএনএ অংশ তৈরি করা হয় এবং সেখান থেকে তার পরবর্তী কি করা হয়, সেই রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে যে ঈপ্সিত ডিএনএ বা ঈপ্সিত যে জিনটি রয়েছে, সেই জিনের প্রকাশ ঘটানো হয় এবং সেই জিনের প্রকাশ ঘটানোর ফলে সেই জিন থেকে যে উৎপন্ন যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে যে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনগুলোকে সরাসরি সংগ্রহ করা যেতে পারে, কখনো কখনো সেটাও করা যেতে পারে, বা কখনো কখনো সেই ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে যে
এমআরএনএ অংশটা তৈরি হয় সেই এমআরএনএটাকেও সংগ্রহ করা হয়। অর্থাৎ ঈপ্সিত জিন থেকে যে তার প্রকাশ, সেই প্রকাশটাকে আমরা দুরকমভাবে করতে পারি, সেই প্রকাশটাকে দুরকমভাবে ঘটানো যেতে পারে। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ঈপ্সিত ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় সেই এমআরএনএটাকেও সংগ্রহ করা যেতে পারে, বা কখনো কখনো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই দুটো পদ্ধতির মাধ্যমে ঈপ্সিত জিন থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেই প্রোটিনটাকেও কিন্তু সংগ্রহ করা হয়। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওটিতে আমরা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ।